হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার এট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি চলে এসেছি কোথায় পাবো তারে পরবর্তী অংশ পড়ার জন্য। আগের অংশে আমরা দেখলাম ধনু এবং কথক তারা এসে পৌঁছেছেন এমন একটা জায়গায় পুকুরের পাশে, যেখানে তারি খাচ্ছে কিছু সাঁওতাল যুবক যুবতী, এবং সেখান থেকেই গল্পের চলা আবার শুরু। দেখি সামনে কি হয়। সঙ্গে থাকবেন, কমেন্ট করলে ভালো লাগবে। দাঁড়াও হে, এত তাড়াতাড়ি? তার আগে ধনুর কথা শোনো। খাবেন নাকি একটু? আবার সেই আমার শ্রবণে বাজ। চমকানো গলায় বলেছিলাম, তারি? ধনু তো অসহজ কথা বলতে জানে না। বলেছিল, হ্যাঁ, ই টাটকা তারি লয় বটে, সময় তো এখন না, মশলা মেশানো দোকানের মাল, তাই একটু খেলে কিছু হবে না, আসেন। বলে সে নিজেই বসেছিল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, তুমি খাবে নাকি? খেয়ে যাই একটু। কিরে, মাল আছে তো? একটি যুবতী বলে উঠেছিল, আছে বাটে, কি খানা? ধন্য আমার প্রথম দেখা রাড়ের স্মৃতি। প্রথম দেখা রাড় আমাকে ধনুকেও দেখিয়েছিল। ই কি ছেলে রে বাবা, বলছে কি না তারই খেয়ে ফিরবে, কিছুতে কি মানামানি নেই। একটি মেয়ে তখন জ্বালা কাত করে ছোট একটা হাঁড়িতে তারি ঢালছিল, এমনি না, আবার নিজের ধোয়া শাড়ির আঁচল দিয়ে ছেঁকে। আর ধনুর দিকে চেয়ে হাসছিল মিটিমিটি। ধনু হাসছিল না, সে তাকিয়েছিল হাঁড়ির মুখের দিকে, আবার গান ধরেছিল, আমার মা বলেছে মা খাবি তু মায়ের নামে। সুরে পুরো টপ্পা। ধনুর গলায় তেমন আসেনি, কিন্তু আর দাঁড়িয়ে থাকবার উপায় ছিল না। বলেছিলাম, ধনু, তাহলে আমি যাই? এক কথায় এক জবাব, আসেন। যেন আমি তার অচেনা। এক কথায় বিদায়। বিদায় দিয়ে জালার মুখে মাছি তাড়াতে শুরু করেছিল, কিন্তু পুকুর ধারে এসে পথ একটু ঘুরতে হয়েছিল, তাই না জিজ্ঞেস করে পারিনি কোন দিক দিয়ে যাব। না তাকিয়েই বলেছিল, উত্তর পূবের কোণ বরাবর যান, গাঁয়ের দিকে রাস্তা আছে। ফিরতে ফিরতে কয়েক মুহূর্ত মনটা বিমর্ষ হয়েছিল। পর মুহূর্তেই ধনু যেন একটা বিস্ময়ের মতো ঝিলিক দিয়ে উঠেছিল আমার মনে। ওর ভিতরে বাইরে কি ছিল জানি না, মনে হয়েছিল জগৎ সংসারে সে যেন এক একলা পথিক, বাঁধন ছাড়া, আত্মহারা, যেন আপন চেনাতেও নেই, যেন ওর পাওনা বলে কিছু ছিল না, তাই ভয়ও ছিল না। কোথায় যে তার গন্তব্য, কোথায় ঘরকরণ, কোনো ঠিক নেই। চরাচরে সকল নিমন্ত্রণ নিয়ে যেন সে বসেছিল, এমনকি গোরা কিশোরীর চপেটাঘাত। কিন্তু তারই খেয়ে সকলের সামনে বাড়ি ফিরবে কেমন করে? সে ভাবনা ভেবে আমার লাভ ছিল না। কেবল আমি বলে নয়, বিশ্বাস হয়েছিল ধনুর ভাবনা ভেবে কারুরই লাভ নেই। ছোট ছোট ঝাড়ালো বাবলা বনের মাঝখান দিয়ে পায়ে হাঁটা লাল সিঁথে পথ, সেই পথে চলতে চলতে ধনুর ভাবনার মাঝখানে আমার কানে মাদলের বাজনা বেজেছিল, যেন কোন দূরের প্রান্তে অস্পষ্ট বাজনা একটু একটু করে স্পষ্ট হচ্ছিল। ডিম ডিম ডিম, ডিম ডিম ডিম। আমি অবাক হয়ে পিছনে সেই আকাশ ঠেকানো কালো রেখা পাহাড়ের দিকে তাকিয়েছিলাম। কোথা থেকে শব্দ আসছিল বুঝতে পারিনি, কেবল মনে হচ্ছিল এক নয়, একাধিক অস্পষ্ট মাদলের শব্দ দূরে দূরে বাজছে, কাছে কাছে আসছে। কালের এক আদিম যুগে যেন আমি হারিয়ে যাচ্ছিলাম ক্রমে। মলুটির সে আর এক নিশিঘোর যেন আস্তে আস্তে আচ্ছন্ন করছিল। এই যে বাবা, কোথা গেলছিলে? তাকিয়ে দেখেছিলাম সামনেই ছোট রায়, তার পাশে এক সৌম্য বৃদ্ধ, যার বড় বড় বুকে ঠেকানো দাড়ি আর গোঁফে একটি প্রসন্ন গাম্ভীর্য ফুটেছিল। দুজনেই দাঁড়িয়েছিলেন গ্রামে ঢোকবার মুখে এক খড়ের চালের নিচে। বলেছিলাম, মাঠ থেকে। ছোট রায় বলেছিলেন, এসো, তোমার সঙ্গে চাটুর্যে মশাইকে আলাপ করিয়ে দেই। পরিচয়ের পর চাটুর্যে মশাই বলেছিলেন, বড় সুখী হলাম বাবা, এসো, আমাদিগের বাড়ি হয়ে যাবে। ছোট রায়ের দিকে ফিরে বলেছিলেন, তুমি যাও, উয়াকে আমি পাঠিয়ে দিচ্ছি পরে। গোঁফধারিতে ঢাকা, খালি গা, পৈতা গলায়, হাতে একটি মোটা লাঠি চাটুর্যে মশাইয়ের। বলেছিলেন, চলো, তোমার সঙ্গে একটু কথা বলি। যে মলুটির সব গল্প শুনেছ? আগে না, চলো, মলুটির গল্প শুনবে। ইটের পাঁচিল, কাঠের দরজা, লাল উঠোন পেরিয়ে চাটুর্যে মশাই নিয়ে গিয়েছিলেন পাকা মোকামে। বাঁধানো দাওয়ার উপরে দরজার চৌকাটের কাছে নারকেল ছোবড়ার পা মোছা, শানের মেঝে, ঘরের মধ্যে খাটের ওপর পরিপাটি বিছানা, কাচের আলমারিতে কেতাব, একপাশে ঢাকনা দেওয়া টেবিল, খানা দুয়েক চেয়ার, একটি আরাম কেদারা। খোলা জানালা দিয়ে ধানের মড়াই চোখে পড়ছিল। ওদিকে পাঁচিলের ধারে তালগাছের আড়ালে দেখেছিলাম এক ভাঙা মন্দিরের চূড়া। তবু সব মিলিয়ে যেন পাকা মোকামের ঘরে একটু আধুনিকতারই ছোঁয়া। রাঙামাটির ঢেউ খেলানো গ্রামে সে ঘর রাজগৃহ না, রাজাদের কুলিন জামাইয়ের ঘর। সে বাড়িতে কালী পূজার সাজন বাজন কিছু ছিল না, লোক লস্কর, হাঁক ডাক, তত্ত্ব তলাশ কিছুই না। সেখানে ভাব আলাদা, রকম ভিন্ন, যেন মলুটির সুরে বাঁধা না, তালে কিঞ্চিত অমিল। মলুটির ঘরে সেথা মলুটি দূরস্থ,
চাটুজ্জে মশাইয়ের পুত্রবধূ নাতির সঙ্গে আলাপে দূর শহরের আদল মিলেছিল। কেবল ভাবে ব্যঞ্জনাতে না, ভাষ্যে আর ভাষ্যেও। চায়ের পেয়ালাতেও দূরের ছায়া, অমলুটি স্বাদ। তবে কিনা সেই অসময়ে চা পেয়ে কৃতার্থ হয়েছিলাম। ধনু অধমকে ফেলে যেভাবে নিজের তৃষ্ণা মেটাতে বসে গিয়েছিল, সেই চমক খাওয়া হতাশায় তৃষ্ণা লেগেছিল আমারও। নেশার তৃষ্ণা সেও বটে, তফাৎ কেবল তারই আর চায়ে, পরিমাপের কম বেশিতে। তারপর শ্যাম সৌম্য শ্বশ্রুগুম্ফ মোটা উপবীতের উর্দিপরা জামাই চাটুজ্জে বলেছিলেন বাঘা কুলিন কাকে বলে। তিনি সেই বাঘা কুলিনের বংশধর। একদা রাজকন্যার পানি গ্রহণ করে মলুটিতে এসেছিলেন। তবে কিনা সেই মলুটি কি আর আছে? নাই, সে মলুটি নাই, সে মানুষেরা নাই। এখন যা দেখছো বাবা, সেকালের পাই পয়সাও না। আমি যখন প্রথম এসেছিলাম তখন ছিঁটে ফোঁটা দেখেছি। যজ্ঞী বাড়িতে কাজ কর্ম খাওন দাওন হয়ে গেলে তারপরে যেমনটা হয় সেই রকম দেখেছিলাম। এখন তাও নাই। দেখেছিলাম চাটুজ্জে মশাইয়ের বুড়ো চোখের নজরে উজান টান। যবে রাজকন্যার করধারণে কুলীন পুত্র এসেছিলেন স্বপ্নের দেশে, সেই স্বপ্ন যেন হারিয়ে গিয়েছিলেন। দাড়ি কাঁপিয়ে নিঃশ্বাস ফেলে স্বপ্ন দেখা স্বরে বলেছিলেন, কোথায় গেলেন বসন্ত মুখুজ্জে, আর কোথায় সে ঠেকেছে আজকের মলুটি। না জিজ্ঞেস করে পারিনি বসন্ত মুখুজ্জে কে। চাটুজ্জে মশাই যেন সেই হারানো সময়ের ওপার থেকে বলেছিলেন, কেন, যিনি রাজা বাজ বসন্ত, যিনি বাদশাহের বাজ ধরেছিলেন, যার পুরস্কার এই রাজ উপাধিতে, তারই নাম ছিল বসন্ত মুখুজ্জে। বাদশাহ তাকে উপাধি দিয়েছিলেন রাজা বাজ বসন্ত। এরা তো আসলে মুখুজ্জে, ভরদ্বাজ গোত্র। রায় হলো এদের বাদশাহী খেতাব। আমার চিন্তায় যিনি রাখাল রাজা, তিনিই রাজা বাজ বসন্ত, সেই রূপকথার পুরুষ। কিন্তু শ্রবণে আমার ঠেক লাগছিল চাটুজ্জে মশাইয়ের বচনে। প্রথম সম্বোধনে যেমন মলুটির বুলি শুনেছিলাম তার মুখ থেকে, ঘরে বসে কথা বলার সময় বচনের ধরন ধারণ আলাদা হবে হয়তো। রাজকাহিনী ভাবতে গিয়ে নতুন শ্রোতার সামনে ভাষা বদলেছিলেন। সেটা সহবত কিনা জানি না, কিন্তু আমার শ্রবণ যেন উৎকর্ণ ছিল ঢেউ খেলানো রাঙামাটির বুলি শুনব বলে। সে আক্ষেপ পরে আর ছিল না, যখন মলুটির রূপকথার রাজ্যে আমিও হারিয়ে গিয়েছিলাম। তবে রূপকথার গায়ে যখন নাম ধাম সাল তারিখের দাগ লাগে, তখন তা ইতিহাস। চাটুজ্জে মশাই ইতিহাস শুনিয়েছিলেন। কিন্তু সেই যে এক কথা, সে দেশ কিংবদন্তি মায়ের দেশ। ঐতিহাসিক বলে মানো না মানো, জানবে কিংবদন্তির সৃষ্টি সেথা পলে পলে। কেননা রাজা বাজ বসন্ত মারা গিয়েছিলেন মাত্র 18 বছর বয়সে। কারণ তার ওপরে যে গুরুর অভিশাপ ছিল। সেই যে এক পথ চলা সন্ন্যাসী বসন্তকে দেখেছিলেন সাপের ফনায় ছায়ায় নির্দিত, তিনি দীক্ষা দিয়েছিলেন সেই গরু চড়ানো ছেলেকে। সেটা অন্যায়, কেননা রাজা যে তার আগেই ক্ষিত ছিলেন কুলগুরু, তাই বলেছিলেন, কুলগুরু ছেড়ে তুমি নতুন গুরুর দীক্ষা নিয়েছ, ওহে তোমার অকাল মৃত্যু হবে। তাই তার অকাল মৃত্যু হয়েছিল। তার ছেলে রাজা রামসার গল্প শুনিয়েছিলেন চাটুজ্জে মশাই। বলেছিলেন, এ রায় পরিবার দেখে বাবা সেই রাজাদের বুঝতে পারবে না। রাজা রামসা তেমনি রাজা, দিল্লির বাদশাহ, যার বিরুদ্ধে লড়তে পাঠিয়েছিলেন লক্ষ সেপাই। সে বড় ডাকাবুকো খ্যাপা রাজা। আশেপাশে যত রাজ্য সব তিনি থাবা দিয়ে কেড়ে নিয়েছিলেন। সবাই গিয়ে নালিশ করলে বাদশাকে। বাদশাহ 5,000 সেপাই পাঠিয়ে দিলেন রামসাকে ধরে আনতে। অত সহজে কি রামসা কাবু হন? বাদশাহ সেপাইদের হারিয়ে দিলেন লড়াইয়ে। কি বাদশার হার! খেপে গিয়ে পাঠালেন লক্ষ সেপাই। ওদিকে কাশিতে টনক নড়ে গেল সেই সন্ন্যাসীর, যিনি বসন্তকে মন্ত্র দিয়েছিলেন। তিনি এসে রামসাকে বললেন, মূর্খ, করেছিস কি? এত তোর দর্প, এবার কি দিয়ে সামলাবি? রামসাও তখন ভয় পেয়েছেন। শত হলেও 1 লক্ষ বাদশাহী সেপাই, চারটিখানি কথা না। তবে এবার বলুন গুরুদেব, উপায় কি করি? গুরু বললেন, উপায় এক, চল দিল্লি। পরিবার পরিজনকে লুকিয়ে রেখে গুরুর সঙ্গে সেই রাত্রেই দিল্লি যাত্রা। দিল্লিতে ছিলেন গুরুদেবের চেনা এক ফকির। সেই ফকিরের সঙ্গে বাদশার ভারী আশনাই। বাদশাহ ফকিরকে খুব শ্রদ্ধা ভক্তি করেন। গুরু গিয়ে ধরলেন সেই ফকিরকে, আপনি রামসাকে বাঁচান। ফকির ভেবে চিনতে বললেন, বাদশার মুখের কথা, তাকে তো একেবারে ঝুটা করা যায় না। রামসার গর্দন যখন চেয়েছেন, তখন তার বদলে কিছু দিতেই হবে। কি দিতে হবে? রক্ত। হ্যাঁ, রক্ত দিতে হবে। তখন ফকির রামসাকে সব শিখিয়ে পড়িয়ে দিলেন। সঙ্গে করে নিয়ে গেলেন দরবারে। রামসাকে রেখে গেলেন আড়ালে। বলে গেলেন, ঠিক যে সময়ে যেভাবে আসতে বলেছি সেই মতো আসবে। বলে দরবারের মধ্যে গেলেন। বাদশাহ ফকিরকে অভ্যর্থনা করলেন। বললেন, অসময়ে যে? ফকির বললেন, আপনার কাছে একজনের প্রাণ ভিক্ষা করতে এসেছি। শুনেই সম্রাট বললেন, কেবল বাংলা মুলুকের রাজা রামসার প্রাণ ভিক্ষা চাইবেন না? তা বললে তো হয় না।
ফকির বললেন, আপনি হলেন ভারতেশ্বর, প্রজারা আপনার ছেলে, আপনার রাগের সামনে কি তারা কখনো দাঁড়াতে পারে? কিন্তু সে যদি অন্যায় বুঝে আপনার কাছে ক্ষমা চায়, আপনি কি তা না করতে পারেন? রামসা এখন তার অপরাধ বুঝেছে, অনুশোচনা করছে, আজ সে আপনার পায়ে পড়তে এসেছে। এই কথা বলা মাত্রই রামসা ছুটে এলেন, হাতের ছুরি দিয়ে বুড়ো আঙুল কেটে সে পড়লেন সম্রাটের পায়ের কাছে। ফকির বললেন, এই যে রামসা, আপনি ওর মাথা চেয়েছিলেন, তার পরিবর্তে ও আপনাকে রক্ত দিয়েছে, আপনি খুশি হয়ে ক্ষমা করুন। রামসার চোখে তখন জল দেখে বাদশার প্রাণে দয়া হলো, তিনি তাকে ক্ষমা করলেন। হুকুম জারি করলেন, লক্ষ সৈন্য রাজধানীতে ফিরে আসুক, কিন্তু রামসার নামে যেন তাকে আর কখনো কিছু শুনতে না হয়। চাটুর্যে মশাই বলেছিলেন, সেই থেকে খ্যাপা রাজা রামসা শান্ত হলেন, কিন্তু সেসব মানুষ ছিলেন আলাদা। আজকের মলুটিতে সেরকম মানুষ আর নেই। তার নিঃশ্বাস পড়েছিল, কিন্তু আমি ভেবেছিলুম আজকের মলুটিতে রাজা রামসা আর কোনোদিনই ফিরে আসবেন না, কারণ সম্রাটের ভারতবর্ষ নেই, রামসার মলুটিও নেই। তবে যদি পুছ করো এ কাহিনী কবেকার, দিল্লির কোন বাদশাহের আমলে, তাহলে বড় ব্যাজ। কিন্তু জানবে এ কাহিনী রূপকথা নয়, ইতিহাস। তা যদি না হবে, তবে আলী লকি খাঁয়ের সঙ্গে যে রাজাদের যুদ্ধ হয়েছিল সে তো আর রূপকথা নয় হে। সেই যুদ্ধের থেকেই তো মলুটিতে আগমন। তার আগে রাজাদের রাজ্য ছিল ডামরাতে, ডামরার পাশে রাজনগর, তার মালিক আলী লকি খাঁ। রামসা যেমন তাদের গায়ে একসময় থাবা মেরেছিল, তেমনি থাবা মেরেছিল রাজনগরের খাঁ। তবে দুবার মার খেয়ে ফিরেছিল, তারপর 3 বছর একেবারে চুপচাপ। তখন রাজা ছিলেন রাজচন্দ্র, 2 ভাই তার সঙ্গী, রামচন্দ্র আর মহাদেব। দাদার কথায় ওঠা বসা। দেশে যখন শান্তি, তখন রামচন্দ্র আর মহাদেব সপরিবারে গেলেন তীর্থে। খবর গেল আলী লকি খাঁর কানে। শেয়ালের অমনি গোঁফে হাসি, রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়ল ডামরার বুকের ওপরে। এমন আচমকা মারের ঠেলায় রাজচন্দ্রের সেপাইরা মারা পড়তে লাগলো দেখে রাজচন্দ্র অস্থির, তিনি নিজেও ঝাঁপিয়ে পড়লেন তাদের সঙ্গে। অবস্থা যে সুবিধার নয় তা বুঝেছিল সেনাপতি নারায়ণ দলুই। সে তাড়াতাড়ি রাজবাড়িতে গিয়ে রানীমাকে বললে, ছেলেপিলে নিয়ে চলুন, নইলে উপায় নেই, ইজ্জত প্রাণ সবই যাবে। রানী রাজি, কিন্তু যাওয়া হবে কোথায়? দলুই বললে, কাছেই মলুটির জঙ্গল, সেখানে রাজাদের এক গুপ্ত ঘর আছে। রানী চলে গেলেন দলুইয়ের সঙ্গে মলুটিতে। এই মলুটিতে তখন ছিল জঙ্গল, জন্তু জানোয়ারের রাজ্য। রাজচন্দ্র আর ফেরেননি। আলী লকি তার মুন্ড নিয়েছিল, সেই সঙ্গে লুট করেছিল ধনাগার কোষাগার। তারপরে ফিরে এলেন রামচন্দ্র আর মহাদেব। দাদা হারিয়ে দুজনে কেঁদে কেঁদে বাঁচেন না। ভাতৃবধূ বললেন, কেঁদে লাভ নেই, আলী লকির মুন্ড এনে দাও আমাকে, তার রক্তে পা ধোবো। তখন মলুটিতে রাজধানী করে সাজো সাজো রব উঠল, আলী লকির মুন্ডু চাই। কিন্তু তার আগে খোদা তার নিজের কাজ আগেই সেরে রেখেছিলেন। ভয়ঙ্কর এক কালরোগে আলী লকি অক্কা পেয়েছিল। চাটুর্যে মশাইয়ের বলবার কথা সেই। তখন মলুটিতে যোদ্ধা ছিল, বীর ছিল, ধার্মিক ছিল। শ্বশুরগৃহের পুরনো দিনের স্মৃতিতে বুড়ো জামাইটির বুক কাঁপিয়ে নিঃশ্বাস পড়েছিল। আর আমার চোখে ভাসছিল সেই জঙ্গলে মলুটির অন্ধকার রাত, যে অন্ধকার রাতে নারায়ণ দলুইয়ের সঙ্গে রানী এসে হাজির হলেন এখানে, এই মলুটিতে। বর্তমানের কেউ কি জানতো কোথায় সেই রাজাদের গুপ্তঘর, কোথায় এসে উঠেছিলেন রানী? চাটুর্যে মশাইয়ের রূপকথার ঝোলা যত বড়, আমার শ্রবণ মন তার চেয়ে ছোট না। বাংলাদেশের গ্রামে গ্রামে গল্প, পাড়ায় পাড়ায় রূপকথা, তার উপরে মলুটি, তার বৈশিষ্ট্য আরও বেশি। কেননা চাটুর্যে মশাই জানিয়েছিলেন, মলুটির রায়রা 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। বাংলার 12 ভূঁইয়াদের সকলেরই অনেক কাহিনী। রাজা রামচন্দ্রের গল্প শোনা ছিল বড় রায়ের কাছেই, যার স্ত্রী ইচ্ছামৃত্যু বরণ করে স্বামীর পায়ে দেহ রেখেছিলেন, যার শ্মশানক্ষেত্র নাকি মলুটির সতীঘাট। তা বলে ভেবো না ধর্ম করতে গিয়ে রাজারা গেরুয়া পরেছে, জটা রেখেছে। সেসব তাঁরা করেননি, ধার্মিক ছিলেন তারা মনে প্রাণে। আবার তেমনি বিষয়ী ছিলেন রাজা আনন্দচন্দ্র, অন্যায় ভাবে না, ন্যায়ের বিষয়ী। কোন যুগেতে বাস করো, কোন কবিদের কবিতা পড়ো, সেসব কথা মনে করে লাভ ছিল না। তখন মলুটির কথকথা কথক চাটুর্যে মশাই। তুমি শ্রোতা, তবে মিথ্যে বলবো না, সে আবৃত্তিতে আমার মন মজেছিল। কেন কিনা আপন ধ্যান ধ্যানে মগ্ন মনে যে যা ভাবে তার মাধুর্য আলাদা। শুধু কি তাই, আবৃত্তির পরে গান বলেছিলাম শুনবো। অমনি দাড়ি কাঁপিয়ে ভুরু কুঁচকে সভাকবির গান গেয়েছিলেন গুনগুনিয়ে, নবনিরদ বর্ণ কি সে পণ্য, শ্যাম ও চাঁদ ও রূপ হেরে, হাতে বাঁশি অধর হাসি, রূপে ভুবন আলো করে, গুচ্ছ শিখি পুচ্ছ শিরে তুচ্ছ কোটি কামে হেরে, উচ্চ জাতি কুল ধরম সরমে সতী, সতী জাতি ছাড়ে। কুল মজানো ঠাকুরের গান বটে, কীর্তনের সুর না, ভৈরবীতে টপ্পার ঝোঁক মেশানো। চাটুর্যে মশাইয়ের গলায় অবশ্যই জোর ছিল না, শ্লেষা দাপটও প্রবল, তবু অমন গান অনেককাল শুনিনি।
বলেছিলাম, বাহ, আপনি তো বেশ গাইতে পারেন। আছি, অমন করে লজ্জা দিও না হে। চাটুর্যে মশাইয়ের শ্যাম মুখখানি দাড়ি শুদ্ধ যেন রাঙা হয়ে উঠেছিল। বলেছিলেন, না না, গাইতে আবার পারি নাকি, ওই একটু তোমাকে শোনাবো বলে। কত কথা শুনবে হে, মলুটির কথা কি এক দুপুরে শেষ হয়? একদিনে বা এক রাতেও কি হয়? যদি শুনতে পারতে তবে চাটুর্যে মশাইয়ের সারা জীবনব্যাপী শোনাতে পারতেন। কথার মাঝখানে একবার পুত্রবধূ এসে বলেছিলেন, বাবা, মলুটির গল্প শুনে ওর কি হবে, আর কত বলবেন? চাটুর্যে মশাই হেসে ভেসেছিলেন, গল্প বলো না বৌমা, ইতিহাস। শুনলাম কি না, এ আবার বই টই লেখে, এদের সব জেনে রাখা ভালো। সেই বিচারের পর না শুনি আমি কেমন করে? তাছাড়া শুনতে ভালোই লেগেছিল। গানের পরে তাই আবার বলেছিলেন, শুনবে, তবে বাঘ মারার গল্পও শুনবে। মহাদেবের নাতির ছেলে পুতি, তার নাম ছিল হরচন্দ্র। হরচন্দ্রের মায়ের ছিল মহিষী। মহিষী বুঝলে তো বাবা, যার নাম মহিষী। সে বড় দুদেল মহিষী ছিল, বুঝলে। তাই এই মলুটির চারপাশে তখন ভীষণ জঙ্গল। রাখাল মহিষী চড়াচ্ছিল মাঠে। প্রকাণ্ড এক বাঘ সেই মহিষীকে মুখে করে নিয়ে গিয়েছিল। হরচন্দ্রের মায়ের বুকে শেল হানল। সেই মহিষী তার বড় প্রিয়। ছেলেকে ডেকে বললেন, যে বাঘ আমার মহিষীর রক্ত খেয়েছে সে বাঘ জ্যান্ত ধরে নিয়ে আসা চাই, না হলে আমার অন্ন জল বিষ। হরচন্দ্র তেমনি বীর, মায়ের আদেশ তখনই শিরোধার্য, না হলে মায়ের যে অন্ন জল ত্যাগ। হরচন্দ্র তীর ধনুক নিয়ে গেলেন জঙ্গলে, রক্তের দাগ ধরে ধরে। এক ঝোপের ধারে গিয়ে দেখেন বাঘ মহিষীর বুকের ওপর বসে রক্ত খাচ্ছে। তীর মারা তো চলে না, তাহলে বাঘ মরে যাবে, জ্যান্ত নিতে হবে। তাই শুধু তীরটা হাত দিয়ে গায়ে ছুঁড়ে মারলেন। যেমনি মারা তেমনি বাঘের লাফ। লাফ দিয়ে পড়তে এলো হরচন্দ্রের ওপর। হরচন্দ্র তাকে জাপটে ধরল গলায়, ধরে সেইভাবেই নিয়ে গেল মায়ের কাছে। মাও তেমনি, বলল, রাখ ওইভাবে ধরে, ওকে আমি নিজের হাতে মারব বলে ঘর থেকে ধারালো কাটারিয়া নিয়ে বাঘের মাথায় এক কোপ, তাতেই শেষ। ভাবো, এমন লোকও বংশে ছিল। শুনতে শুনতে বড় রায়ের মুখখানি আমার চোখের সামনে ভেসে উঠেছিল, যাকে আমি আমার ছেলেবেলা থেকেই দেখেছি রেলের কোট গায়ে দেওয়া টিকিট সংগ্রহকারী। মলুটির গল্পের শেষ নেই, তবু চাটুর্য মশাইকেও থামতে হয়েছিল। সবেমাত্র তখন বামা খ্যাপার প্রসঙ্গ তুলেছিলেন। এই যে তোমরা সাধক বামা খ্যাপার কথা শোনো, জানো তো উনি এই মলুটিতেই এসেছিলেন চাকরি করতে। তার মা বলেছিলেন, তুমি মলুটির রাজাদের কাছে গিয়ে চাকরি চাও। কিন্তু চাইলেই তো হয় না, বামাচরণ লেখাপড়া জানতেন না, তাকে দিয়ে এস্টেটের কি কাজ হবে? রাজা বললেন, কি কাজ তুমি করবে? বামাচরণ বললেন, আমাকে আপনাদের নারায়ণের পূজারি করে দিন। তথাস্তু, তাই হলো। বছর দুয়েক সে কাজ করেছিলেন তিনি। কিন্তু তারাদেবী যাকে ডাক দিয়েছেন, তার কি ওসব নিয়ে বেশি দিন থাকা চলে? মলুটি থেকে চলে গেলেন তারাপুরে, শিমুলতলার শ্মশানে। শুরু হলো তান্ত্রিক। সেই পর্যন্তই। ঘরের দরজায় একটা ছায়া পড়তে দেখেছিলাম, তাকিয়ে দেখিনি। গলার স্বর শুনে ফিরতে হয়েছিল দুজনকেই। দেখেছিলাম সুশি বলেছিল, জ্যাঠা আপনাকে বাড়ি যেতে বললেন, অনেক বেলা হয়েছে। তখন হাত তুলে সময় দেখেছিলাম, বেলা 2টো। ডাক শুনে চাটুর্য মশাইয়ের দিকে তাকিয়েছিলাম। তার বৃদ্ধ চোখে যেন কয়েক মুহূর্তের চেতনাহীন ভ্রান্তি ছিল। তারপরে সেই যে উজানে বাবার নজরে চলে গিয়েছিলেন দূরান্তের মলুটিতে, সেখান থেকে ফিরে এসেছিলেন আস্তে আস্তে। বলেছিলেন, সুশি নাকি? হ্যাঁ। তোকে ডাকতে পাঠায় যে বুঝি? হ্যাঁ, বেলা তো অনেক হলো, ওর চান টান হয়নি। তখন পুত্রবধূ এসে বলেছিলেন, বাবা, এবার আপনাকেও চান করতে যেতে হবে। নিরুপায়, হতাশ, বিমর্ষ চাটুর্য মশাই। বুঝতে অসুবিধা হয়নি, বেঁচে আছেন মলুটির অতীতে, কিন্তু এ যুগটা তার কাছে রসহীন, বিবর্ণ, কেবল দিন যাপনের প্রাণ ধারণ, শেষ দিনের প্রতীক্ষা। তবু যতদিন আছেন ততদিন মলুটির রূপকথার কথক তিনি। মলুটির সন্তান নন, মলুটির প্রেমিক। বলেছিলেন, ও বেলা আবার এসো, আরো বলবো, অনেক কথা বলবো। সেখানে যে গতিবিধি সবই আমার ইচ্ছা তা তো নয়, তবু আচ্ছা বলে পা বাড়িয়েছিলাম। চাটুর্য মশাই আবার বলে উঠেছিলেন, কাল দুপুরে তুমি আমাদের বাড়িতে খাবে। সে বিষয়েও আমার মতামত দেবার কিছু ছিল না। মতামতের অধিকার বড় রায়ের। তবু আগের মতন সম্মতি জানিয়ে এসেছিলাম। সুশীর সঙ্গে রাস্তায় যখন এসেছিলাম, দেখেছিলাম ছায়া লম্বা আর বাঁকা হয়ে পড়েছে। তবে মলুটির পথে পা দিয়ে চাটুর্য মশাইয়ের কথাই বারে বারে মনে পড়েছিল, যে মলুটিতে লৌকিক অলৌকিক অনেক ঘটনা আর হাজার কিংবদন্তির জন্ম হয়েছে। সুশীর জিজ্ঞাসা করেছিল, সেই তখন বেরিয়ে এই এতক্ষণ এখানেই ছিলেন? বলেছিলাম, না, মৌলিক্ষার মাঠেও গিয়েছিলাম।